ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আবার একটা ক্লার্কশিপের সিরিজের ভিডিও নিয়ে এসেছি, ঠিক আছে। যেখানে এর আগে আমি ক্লার্কশিপের যে সিরিজটা শুরু করেছি, তোমাদের টার্গেট রেখেছিলাম 2003, 2004, 2005, 6, 7, 6-এর কিন্তু দুটো পরীক্ষা আছে, এখানে দুটো হবে। তারপরে 7-এর আছে, 9-এ আছে দুটো, বা 19-এ দুটো, 15-এর মিডিলে 15 আছে, সেটাও বাদ গেছে। তো আমি প্রত্যেকটা তোমাদের করাবো এবং একটা একটা করে পার্ট করাচ্ছি। যেমন এই পার্টটা সেকেন্ড পার্ট, দেখতেই পাচ্ছ তোমরা যে সেকেন্ড পার্ট হচ্ছে এটা। সেকেন্ড পার্টে কি জেনারেল স্টাডিজ, আমি কয়েকটা জেনারেল স্টাডিজ করে দিই, তারপরে ইংলিশ স্যার তো ইংলিশটা করাবে, আর ম্যাথটা আমি আর শুরু করব। এই পুজোতে তোমরা পুজো করো, ঠিক আছে, বাট কমপক্ষে এটা টার্গেট রাখো সবাই যে পুজোর মধ্যে আমি 10 ইয়ার্সটাকে কমপ্লিট করে নেবো। 10 ইয়ার্সটা যদি তুমি কমপ্লিট করে নিতে পারো পুজোর মধ্যে, তাহলে ভাববে যে না, আমাদের পড়াশোনাটা ঠিকঠাকই আছে এবং পুজোতে কিছু একটা হলো। তাহলে আমি প্রতিদিন রেগুলার একটা করে দেব, এবং তোমরা প্রতিদিন এটাকে দেখে 10 ইয়ার্সটা কমপ্লিট করে নাও। তারপরে তোমাদের কি করে, আমি তো বলেছি যে 80+ কি করে পেতে হয় 100-র মধ্যে ক্লার্কশিপে, সেটা আমি ব্যবস্থা করে দেব। ইউটিউব দেখলেই তোমাদের কাজ হয়ে যাবে। অতএব যেমন এই আজকে দ্বিতীয় পার্টে আমরা জেনারেল স্টাডিজের 2005 সালের কোশ্চেনটা আলোচনা করব এবং দেখব যে কোন সাবজেক্টে কেমন এসছে। আর আমি তো এর আগের দিন করালাম, দেখলে তোমরা যে টপিক হিসাবে ভাগ করে দিচ্ছি। ইতিহাসেরগুলো এক জায়গায়, ভূগোলেরগুলো এক জায়গায়, সায়েন্সের এক জায়গায়, সব এক জায়গায়। তো দেখো, চলো দেরি না করে শুরু করি। দেখতে পাচ্ছ 2005 সালের ইতিহাসে কটা কোশ্চেন এসেছিল দেখতেই পাচ্ছ, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 5টা কোশ্চেন এসেছিল। এবং 5টা কোশ্চেনের দেখো কি, প্রথমত যে ডক্ট্রিন অফ ল্যাপস মানে বাজেয়াপ্ত নীতির প্রবর্তক কে ছিল। আমরা তো বলেছিলাম ডক্ট্রিন অফ ল্যাপস মানে হচ্ছে যেটাকে আমরা সপ্ত বিলোপ নীতি বলি। এক কথা এখানে এটার মানে হচ্ছে সপ্ত বিলোপ নীতি। সপ্ত বিলোপ নীতি কে নিয়ে এসেছিল? তো মনে রাখবে সব, দেখো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, যে এই একটা কবে এসেছিল, সেটা ছিল 1848 সালে। যদি বলে কে এসেছিল, সেটাই কোশ্চেন। ডালহৌসি টাইম পিরিয়ড কত ছিল, যে বছর এসেছিল সেই বছরই করেছিল, 48 থেকে 56 পর্যন্ত টাইম পিরিয়ড ছিল ডালহৌসির। এবং ডক্ট্রিন অফ ল্যাপসটা কি ছিল, যে কোনো রাজ্যে যদি কোনো রাজা অপুত্রক অবস্থায় মারা যায়, বা তার ছেলে যদি অকর্ম থাকে যে রাজ্য চালাতে পারে না, তার রাজ্যটা ব্রিটিশের কাছে চলে যাবে। কোনো দত্তক পুত্রের কনসেপ্ট থাকবে না যে দত্তক পুত্র নিয়ে নিলাম, তারপর রাজ্যটা ওই কন্টিনিউ করলো, চলবে না। তো এই রকম ছিল। পরবর্তীতে যদি বলে এই ডক্ট্রিন অফ ল্যাপস কবে তুলে দেওয়া হয়, ঠিক আছে, এটাকে 56-তে তুলে দেওয়া হয়েছিল, মাথায় রাখবে। নেক্সট কি বলছে, উত্তরাংশের একমাত্র রাজ্য আকবর জয় করতে পারেনি। বলছে উত্তরের দিক থেকে যে কোন রাজ্য আকবর সবগুলোই দখল করতে পেরেছিল, বাট কাশ্মীর দখল করতে পারেনি। মাথায় রাখতে হবে যে আকবরের টাইম পিরিয়ড কবে ছিল, আকবর কবে বসেছিল। আকবর বসেছিল 1556 থেকে শুরু করে 1605 পর্যন্ত, ঠিক আছে। তাহলে কাশ্মীরটা কিন্তু দখল করতে পারেন, তাহলে অ্যান্সার হবে কাশ্মীর। বলছে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা, তুমি এটাকেই ছন্দি বিচ্ছেদ করো না, পাল বংশের ছিল, আর পাল বংশের প্রতিষ্ঠাতাই হচ্ছে গোপাল, প্রতিষ্ঠাতার নাম দিয়েছে। তারপরে কি বলছে, কামরূপ প্রাচীন কার নাম ছিল। আজকের দিনে আমরা জানি একটা ট্রেন আসে কামরূপ এক্সপ্রেস, আসাম থেকে আসে, আসলে আসামের আগের নাম ছিল কামরূপ, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আসাম। তারপরে কি বলছে, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কবে, মানে প্রতিষ্ঠাতা হয়েছিল কোথায়। দেখো দিল্লি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হয়েছিল, দেখো অ্যাকচুয়ালি এখানে আলিগড় আছে অ্যান্সারটা দেওয়া, কিন্তু মুসলিম লীগ আমরা জানি যে বাংলাদেশে সালিমুল্লাহ
এবং তারিখটা কবে, তারিখটা ছিল মাথায় রাখবে। অ্যাকচুয়ালি এখানে আলিগড়ও হবে না, এলাহাবাদও হবে না, দিল্লি হবে না, মিরটও হবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি মুসলিম লীগ কোথায়, বাংলাদেশে হয়েছিল, পূর্ব বাংলাতে, এবং তারিখটা ছিল কত, 30শে ডিসেম্বর 1906 সালে 30শে ডিসেম্বর এই মুসলিম লীগ তৈরি হয়েছিল। কিন্তু এখানে তোমাদের আলিগড় অ্যান্সারটা দেওয়া হয়েছে, কিন্তু আলিগড় হবে না, সেটা বাংলাদেশ, আর বাংলাদেশ বলতে পূর্ব বাংলাতে। চলো নেক্সট, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী যদি বলা হয়, তো একবার দেখে নাও নদীগুলো কেমন করে আছে। এটা যদি আমাদের সাউথ ইন্ডিয়া হয়, তো এখানে আমাদেরকে দামোদর নেমেছে, তারপরে কে সুবর্ণরেখা নেমেছে, তারপরে মহানদী নেমেছে, তারপরে গোদাবরী নেমেছে, তারপরে কৃষ্ণা নেমেছে, কাবেরী নেমেছে, এখানে পেরিয়ার গেছে, পেন্নার গেছে। তাহলে এতগুলো রিভার তোমাকে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। তো চলো, যেটা আমরা বলতে চাইছি যে সব থেকে বড় একদম পুরাতন যদি বলে যে ওল্ড বৃদ্ধা বা পুরাতন বৃদ্ধা, বা যদি বলে সব থেকে পুরাতন, বা যদি বলে সব থেকে লম্বা সাউথ ইন্ডিয়ার কোন নদী, তাহলে সেটা হবে আমাদের গোদাবরী। একে আমরা ওল্ড গঙ্গাও বলি, ঠিক আছে। তারপরে কি বলছে, মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তাহলে মাইথন বাঁধ আমরা যে জানি যে দামোদরের উপনদী হচ্ছে বরাকর, আর বরাকর নদীর উপরে অবস্থিত। তাহলে অ্যান্সার হবে বরাকর। তারপরে কি, ভিলাই কয়লা পায় কোন খনি থেকে? ভিলাই কয়লাটা যে পাই কোন খনি থেকে? সেটা হচ্ছে আমাদের ডাল্লিরাজহারাতে, ঠিক আছে। সোনা পাওয়া যায়, সেটাই জানি আমরা, কেজিএফ সিনেমা সবাই দেখেছো, কেজিএফ, কোলার গোল্ড ফিল্ড, এখান থেকে তো কেজিএফ এসছে, তো কোলার। তারপরে কি বলছে, কন্যাকুমারী অবস্থিত কোথায়? আমরা জানি এই যে কন্যাকুমারী এই জায়গাটাতে কোথায় আছে, এটা তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে অ্যান্সারটা হবে তামিলনাড়ুতে। নেক্সট, রণথম্বরে সংরক্ষিত অরণ্য কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর আমরা জানি সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। তাহলে ভূগোলের এই টাইপের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভূগোলের ছিল। আমাদের ভূগোলের গুলো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা সায়েন্সের মধ্যে দেখব। ইতিহাসও কমপ্লিট হলো, ভূগোলও কমপ্লিট হলো, এবার সায়েন্সে যাব। সায়েন্সে দেখো কি বলছে, বলছে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি ইকুয়াল টু কি? তাহলে সেটা হবে আমাদের তড়িৎ প্রবাহ এবং ইনটু বিভব পার্থক্য। এবার বলছে জলের টানের জন্য যে হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধের জন্য দায়ী। এই যে ধরে নাও স্টোমাটা, তোমরা বলবে স্টোমাটা কি? দেখবে ট্রান্সপিরেশন, বাষ্পমোচন মানে কি? গাছেরা নিজেদের অতিরিক্ত জল স্টোমাটার মাধ্যমে বের করে দেয়। তোমরা দেখবে সকালবেলা গাছের উপরের দিকে পাতা জমে গেছে, তাহলে বুঝে নেবে সে গাছে অতিরিক্ত জল আছে এবং স্টোমাটা দিয়ে গাছ বের করে দিচ্ছে, ঠিক আছে। তো ওটাই বলছে স্টোমাটাকে যে বন্ধের জন্য দায়ীকে, বন্ধ করে দেয়, খুলতে দেয় না। অ্যাকচুয়ালি এভাবে থাকে, এভাবে খুলে যায়, তখন জলটা পড়তে যায়, তো খুলতেই দেয় না, তাহলে এক্সট্রা জলটা পড়বে না। তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাবসিসিক অ্যাসিড। চল, এগুলো সায়েন্স আমি সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ করাবো, জাস্ট এখানে দেখো কি টাইপের দিয়েছে এবং এগুলো দেখো হুবহু কমন তুলে দিতে পারে। বলছে ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম হয় কে? বলছে ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণের এনজাইম হচ্ছে নাইট্রোজিনেজ, ঠিক আছে। এবার বলছে নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ? সেটা হচ্ছে আমাদের CaCl2। চলো, এগুলো সম্পূর্ণ বুঝতে পারবে না অনেকজনই, হয়তো সায়েন্সগুলো বুঝতে পারবে না। এগুলো যতক্ষণ চ্যাপ্টার আমি না করাই ততক্ষণ বুঝতে পারবে না। চলো 44-এ কি বলছে? বলছে আমাদের মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া, ঠিক আছে। তাহলে স্পাইনাল নার্ভ হচ্ছে আমাদের 31 জোড়া, ঠিক আছে।
তারপরে কি বলছে যে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না, মানে ইনসুলিন ক্ষরণ করতে পারে না। অ্যাকচুয়ালি কি হয় দেখো, গল্পটা বুঝো, এটা বুঝিয়ে দিচ্ছি। যে আমরা যখন খাবার খাই, ধরে নাও আমরা কার্বোহাইড্রেট খেলাম, এই কার্বোহাইড্রেটটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে, গ্লুকোজ হয়ে যাবে। এই গ্লুকোজটা আমাদের শরীরে যায়, কারণ আমাদের শরীরে গ্লুকোজ মানে কার্বোহাইড্রেটের পরিমাণ দিনে পার ডে 300 গ্রাম লাগে। তো আমরা তো মেপে মেপে খাই না, আমরা বেশি খেয়ে নিলাম, তখন ওই অতিরিক্ত খাবারটা আমাদের এই গ্লুকোজ মানে ইনসুলিন এসে এই গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে কনভার্ট করে রেখে দেয় স্টোর হয়ে। বাট যদি ইনসুলিন না থাকে তাহলে কনভার্ট করে কেউ রাখতে পারবে না, পুড়ে যাবে, সেটাই আমাদের ক্ষতি। এবং ওই জন্য ইনসুলিনটা খুব দরকার। ইনসুলিন না বেরোলে তোমার সুগার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে এখানে ইনসুলিন। ইনসুলিন ক্ষরণ হতে পারে না। তোমরা দেখবে সুগারের পেশেন্টকে যে ইঞ্জেকশনগুলো একটু পাতলা পাতলা ইঞ্জেকশন থাকে না, ছোট্ট ছোট চামড়াতে করা হয়, অ্যাকচুয়ালি ওটা ইনসুলিন করা, ইনসুলিনের ইঞ্জেকশন। তারপরে 62 কি বলছে, নিম্নলিখিত কোনটি স্বভোজী নয়? স্বভোজী কাকে বলে? যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তারা হচ্ছে সহভোজী, ঠিক আছে? যেমন মোষ, ঘাস, ফান, এগুলো তো নিজেরা ঘাস নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, কিন্তু মাশরুম পারে না। অ্যান্সার হবে মাশরুম, ঠিক আছে? নেক্সট কি বলছে, তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? তোমাকে যদি বলে তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত, একদম মুখস্থ করে -253 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবার কি বলছে যে H13NO18 এ সম্বন্ধে গঠিত ভারী জলের আণবিক ওজন কত? তাহলে ভারী জলের আণবিক মনে রাখবে 18। এটা কি করে আসে সেটা আমি চ্যাপ্টারে করিয়ে দেব, কারণ টাইমটা যাবে এখন যদিও করাতে যায়। দেখো 75-এ কি বলছে, একটি বস্তুর ওজন সব থেকে ভারী কোথায় হয়? সব থেকে বেশি ভারী হয় আমাদের উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে। তাহলে একটু বুঝো কেন ব্যাপারটা। ধরে নাও আমাদের পৃথিবীটার শেপটা কি টাইপের, এই টাইপের, মানে এই জায়গাটা একটু ফ্ল্যাট। তাহলে এখানে যদি আমাদের কেন্দ্র হয়, এখান থেকে কিন্তু দূরত্বটা বেশি, এখানে দূরত্বটা বেশি, বাট এখানে দূরত্বটা কম। তাহলে এখানে যদি দূরত্বটা কম, তাহলে এখানে কি হবে, অভিকর্ষ ত্বরণের মানটা জি এর মানটা এখানে বেশি হবে, এর থেকে এখানকার থেকে এখানে বেশি হবে, আর এখানে বেশি হবে। আর জি এর মান বেশি হলে তো আমাদের ওয়েট হয়ে যাবে। ওয়েট মানে কি? ওয়েট মানে জানি আমরা মাস ইন্টু জি। মাস তো কোনো চেঞ্জ হয় না, জিটা চেঞ্জ হয়। যদি অভিকর্ষ ত্বরণের মান বাড়ে তাহলে ওয়েটটা বাড়বে। তাহলে অভিকর্ষ ত্বরণের মান যেহেতু এই দুটো পোলে বেশি, তাহলে এখানে ওয়েটটাও বেশি হবে। তাহলে হবে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুটা অ্যান্সার হবে, ঠিক আছে? বলছে কোথায় সব থেকে বেশি ওজন হবে। নেক্সট ক্লোরিন। দেখো বলছে যার উপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি হয়, মানে কার উপরে? আমি দেখো কি বলছে, যে যার উপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি করা হয় তা হলো আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মনে রাখবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি করা হয়। বাস এইটুকু মনে রাখো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন মিলেই কিন্তু আমাদের ব্লিচিং পাউডার তৈরি আছে। নেক্সট কি বলছে, বলছে পলিপেপটাইড শৃঙ্খ হলো কি? পলিপেপটাইড, তোমরা যারা আমার পেট ব্যাচে তোমরা প্রোটিনটা করেছো, কার্বোহাইড্রেটের যে প্রোটিন টপিকটা আছে, তো প্রোটিনের ব্র্যাকেটেই আমি লিখে দিয়েছি পলিপেপটাইড। তাহলে পলিপেপটাইড মানে তো হচ্ছে প্রোটিন, আমি বলেছিলাম। এবং সেটা মানে হচ্ছে প্রোটিনটাই তো যখন আমাদের শরীরের মধ্যে সিম্পলেস্ট ফর্ম হয়, এটাই তো অ্যামাইনো অ্যাসিড হয়। তো অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে একটা চেন সিস্টেম, পলি অনেকগুলো, ওই জন্য গ্রুপের শৃঙ্খল বলা হয়, ঠিক আছে? নেক্সট, একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ প্রতিবিম্বের দূরত্বের ভি সমান হলে, বলছে একটি বস্তুর ক্ষেত্রে, একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু
দূরত্ব হচ্ছে মানে অবজেক্ট থেকে লেন্স থেকে অবজেক্টের বস্তুটার দূরত্ব হচ্ছে ইউ, আর প্রতিবিম্ব মানে যেখানে ইমেজ তৈরি হচ্ছে ইমেজ থেকে দূরত্ব সমান। তাহলে লেন্সটির ফোকাস কত হবে? তাহলে মনে রাখবে লেন্সটির ফোকাস হবে তোমার f ইকুয়াল টু 2u, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি u সমান সমান f/2, মানে এফটা যা হবে ইউটা তার অর্ধেক হবে, বাস। তারপরে নেক্সট এবার চলে আসো সংবিধান। পলিটি থেকে কিছু কোশ্চেন এসেছিল, দেখো বলছে কোন বিল অর্থ বিল কি না কি করে আমাদের কে ডিসিশন নেবে। তাহলে অর্থ বিল সম্বন্ধে একটু জেনে নাও যে আসলে অর্থ বিলটা কি। দেখো অর্থ বিল হচ্ছে যেটা মানি বিল, যদি বলে মানি বিলের কত আর্টিকেল কত, তাহলে বলবে 110, তাই তো? এবার কথা হলো যে এই যে মানি বিল 110 হচ্ছে মানি বিল, তো মানি বিল আসলে কি? এই মানি বিলটা হচ্ছে যে অর্থ সংক্রান্ত এবং এটাতে রুলিং পার্টির হচ্ছে ক্ষমতা বেশি। মানে কোনো এই মানি বিল তুলতে গেলে প্রেসিডেন্টের পারমিশন লাগে, রাজ্যে হলে গভর্নরের পারমিশন লাগে, এরা পারমিশন দিয়ে দেয়। তারপরে যখন তুলে দুটো হাউসে যখন পাস হওয়ার পর যখন যায় ওখানে রাষ্ট্রপতি সিগনেচার করতে বাধ্য। কেন? রাষ্ট্রপতি প্রথমেই পারমিশন দিয়েছিল। আর একটা কথা যে মানি বিল অলওয়েজ সবসময় বিধানসভাতে বা কেন্দ্রে হলে লোকসভাতেই তুলতে হবে, রাজ্যসভাতে বা বিধান পরিষদে উঠা যাবে না। এবং আর একটা জিনিস যে এখানে বিধানসভা রাজ্যসভা এবং বিধান পরিষদ যদি বিলটা নাও পাস করে কোনো যায় আসে না, 14 দিন পর ধরে নেওয়া হবে যে ও পাস হয়ে গেছে, পাস করুক আর না করুক। তো এই জিনিসগুলো জানতে হবে। এবার ওই হাউসের যে বস হচ্ছে স্পিকার অধ্যক্ষ, তাই ওই বলবে যেটা মানি বিল কি মানি বিল না। রুলিং পার্টি সবসময় চাইবে যে এটা মানি বিল, সব মানি বিল। কেন? ওদের ওখানে ক্ষমতা আছে, রাজ্যসভার ক্ষমতা নেই, তাই। কিন্তু ওটা স্পিকারই বলবে যে মানি বিল কি মানি বিল না। ভারতের সুপ্রিম কোর্ট পুনর্বিচারের ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে এই বৈশিষ্ট্য নেওয়া আছে? সেটা হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে? জুডিশিয়াল রিভিউর কথা বলা হচ্ছে, যেখান থেকে কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। বলছে 36 নম্বর কি বলছে যে পুরো মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমনভাবে পদচ্যুত, বলতে এখানে রিমুভাল ইউজ করব না রাষ্ট্রপতির, আমরা ইমপিচমেন্ট ব্যবহার করব। আর ইমপিচমেন্ট রাষ্ট্রপতিরই হয় শুধু। এবং কত নম্বর আর্টিকেল আছে? 61 নম্বর আর্টিকেল আছে ইমপিচমেন্ট। তাহলে ওটা কোথায় ইমপিচ করে? পার্লামেন্ট বা সংসদ দ্বারা, সংসদ করে রাষ্ট্রপতিকে আমরা হাঁটাতে পারি, ঠিক আছে? আজ পর্যন্ত একটা রাষ্ট্রপতিকে আমরা হাঁটাইনি। 43 কি বলছে? ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, দেখো প্রথম হচ্ছে জাতীয় জরুরি মানে ন্যাশনাল এমার্জেন্সি, সেটা হচ্ছে কত? 352 নম্বর আর্টিকেলে আছে। আর্টিকেলগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে আছে কি আমাদের শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, ঠিক আছে? মানে যেটা আমাদের 356 স্টেট মানে প্রেসিডেন্ট রুল যেটাকে বলি। আর্থিক 360, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? এগুলো সবগুলোকে প্রেসিডেন্ট জারি করতে পারে। তাহলে অ্যান্সারটা হবে উপরের সব কটি। চলো নেক্সট। এবার চলে আসো আমাদের জেনারেল নলেজ। জেনারেল নলেজের পার্টটা দেখো কি করেছে। বলছে বাংলা সাহিত্যের কালকুট কাকে বলা হয়। দেখো এগুলো কিন্তু আমরা বাংলার স্টুডেন্ট ছাড়ারা ওরাই বেশি একটু পারে, আমাদেরও যতটা অনেকজনই জানো খুব ভালো পারলে। তো বাংলা সাহিত্যের জিনিস এগুলো। বাংলা সাহিত্যের কাকে কালকুট বলবো? সেটা হচ্ছে যে আমাদের সমর মজুমদার। সমর মজুমদারকে আমরা কি বলবো? বাংলা সাহিত্যের কালকুট। তারপরে কি বলছে? সারদা কৃষ্ণমূর্তিকে নেপথ্য গায়িকা হিসাবে কবিতা কৃষ্ণমূর্তি নামে নাম দিয়েছিল কে? সেটা হবে আমাদের হেমন্ত মুখার্জি, ঠিক আছে? কোনো কাজের জন্য, যে কাজের জন্য 1954 সালে, যে বছর আমাদের ভারতরত্ন দেওয়া হয়েছিল সেই বছর সালে লাইনাস পাউলিং নোবেল পুরস্কার পায়, এবং সেটি হলো কি? রাসায়নিক বন্ধনের প্রকৃতি, এই আবিষ্কার করেছিল,
ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, জীবনানন্দের বনলতা সেন কবিতায় নিম্নাংশে যে শূন্যস্থান পূরণ করো। বলছে চুল তার কবেকার অন্ধকার ড্যাশ নিশা। তাহলে বলতে হবে তোমাকে কি ছিল এখানে, বলবে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। এখানে বিদিশা হবে, বিদিশার নেশা হবে। চলো এগুলো কি করে লাইন তুলে দিলে আমাদের পক্ষে অসম্ভব, ঠিক আছে, যারা বাংলার ওদের সুবিধা হয়ে যায়। 41 কি বলছে, রবি ফসল কাটা হয় কোন মাসে, ড্যাশ মাসে। তাহলে রবি ফসল কাটা হয় আমাদের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কাটা হয়, এটা মাথায় রাখতে হবে। নেক্সট দেখো কি বলছে, ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল কে ছিল। মানে আগে তো এরা এই পোস্টটা মহিলাদেরকে ছিল না, প্রথম যখন দেওয়া হয়েছিল তো মহিলা কে ছিল যদি বলে সেটা বলবো আমরা কে, ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল ছিল দুর্বা বন্দ্যোপাধ্যায়। রাইট, এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে। দেখো আমি তোমাদের যে টপিকগুলো দিচ্ছে স্ট্যাটিক জিকে, আমি খুব তাড়াতাড়ি টপিক ওয়াইজ তোমাদের পড়িয়ে দেব। ধরে না দিল যে আমাদের কোনো খেলার কাপ মানে কি টাইপের খেলাতে আছে, বা ধরে নাও তোমার যে কোনো দিল যে কে ছিল প্রথম ইন্ডিয়ার প্রথম, ওয়ার্ল্ডের প্রথম, সবগুলো আমি টপিক ওয়াইজ তোমাদের পড়িয়ে দেব স্ট্যাটিক জিকেটা। তারপরে কি বলছে দেখো, বলছে প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান রচনাটি রবীন্দ্র পুরস্কার পেয়েছে, রচনা কার, সেটা হচ্ছে আমাদের অপরাজিতা বসু। বলছে প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান রচনাটি রবীন্দ্র পুরস্কার পেয়েছে এবং রচনাকার কে, সেটা হচ্ছে আমাদের অপরাজিত বসু। ফুটবল খেলার কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, প্লে কে, মাথায় রাখবে, প্লে ফুটবল খেলার ব্ল্যাক ডায়মন্ড হিসাবে বলা হয়। বলছে হকির জাদুঘর কাকে বলবো, আমরা তো জানি এই ধ্যানচাঁদ, একে আমরা এর একটা গোল বলে একটা আছে অটোবায়োগ্রাফি। তাহলে এখান থেকে পরীক্ষা দেয় যে ধ্যানচাঁদের অটোবায়োগ্রাফির নাম কি, বলবে গোল। আর যদি বলে যে এই কি বলে যেন ধ্যানচাঁদের জন্মদিন কবে, তাহলে তোমাকে বলতে হবে 29শে আগস্ট। এই দিনটাতে আমরা কি মানাই, ন্যাশনাল খেল ডে মানাই, মাথায় রাখবে এই ধ্যানচাঁদের বার্থডেতে। তারপরে কি বলছে আফগান কাপ কোন খেলার সাথে যুক্ত, সেটা হচ্ছে আমাদের ভলিবল খেলার সাথে যুক্ত। এই আফগান কাপ হচ্ছে ভলিবল খেলার সাথে যুক্ত, এটা মাথায় রাখবে। তারপরে কি বলছে দেখো, বলছে চিরস্মরণীয় ছবি স্টারডে টুডে টুমোরো, মানে গতকাল, আজকে, আগামীকাল এর পরিচালনা কে করেছিল, একজন ইটালিয়ান ডিরেক্টর ছিল, যেটা হচ্ছে আমাদের ভিক্টোরিও ডি সিকা। খুব ইম্পর্টেন্ট, দেখো স্ট্যাটিক জিকের পার্টটা কিন্তু প্রচুর আছে। এবার চলে আসো মেঘদূত। মেঘদূত রচিতা কে, এই মেঘদূতের রচিতা হচ্ছে আমাদের কালিদাস। দেখো কালিদাস কোথায় আছে, বাল্মীকি, ব্যাস, না এই তো কালিদাস, ঠিক আছে। তারপরে লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি পিতা তিমির বরণের মতো ইন্দ্রনীল ভট্টাচার্য, মানে ইন্দ্রনীল ভট্টাচার্যের বাবা হচ্ছে এর মতন কোন ধরনের যন্ত্র বাজাতেন, সে তবলা, পিয়ানো, বাঁশি না শারদ। তো তোমাকে এক্ষেত্রে মনে রাখতে হবে কোনোটাই বাজাতো না, অ্যাকচুয়ালি ও বাজাতো সেতার। তোমাকে বলতে হবে সেতার হচ্ছে তার অ্যান্সার। দেখো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এই আমাদের এটা কি, আমরা প্রথম ভিডিওতে যারা দেখোনি তোমরা দেখে নেবে, ক্লার্কশিপকে যারা টার্গেট করছো। 2003টা আমি করেছিলাম, আজকের দিনে 2005 করালাম।
এরপরে চলবে একটা একটা করে। পুজোর মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ারটাকে শেষ করতে হবে। তো তোমরা সাথে থাকো, তাহলে আমি তোমাদের এই 10 ইয়ার্স করার সাথে সাথে তোমাদেরকে আমি মানে চ্যাপ্টার ওয়াইজ করাবো, যেন তোমাদের ক্লার্কশিপে সব একটু ভালো করে যারা পড়াশোনা করছো তাদের যেন 80+ থাকে, এটা টার্গেট নিয়ে আমরা চালু করব। অতএব আগে প্রিভিয়াস ইয়ারটা করাচ্ছি, তোমাদের কাছে পুরো ধারণাটা নিয়ে আসছি যে ক্লার্কশিপে আসলে কী জিনিস, কেমনটা চাই কোশ্চেন, এটা আগে তোমাকে বুঝতে হবে যে কী কোশ্চেন চাইছে, কী দিচ্ছে, কী করব, কী ছাড়বো। এটা যা দেখে বুঝে গেছো যে এই তালিকা যাবে। তো আমরা কতগুলো দেখালাম যে প্রায় কতগুলো কোশ্চেন করবো, তাহলে এতগুলো কোশ্চেন করলে কিন্তু আমাদের আশা করি কোনো সমস্যা হবে না। অনেক কোশ্চেন এখান থেকে কমন পাবো বা একটা আইডিয়া পেয়ে যাব। ঠিক আছে, দেখো কতগুলো কোশ্চেন তোমাদেরকে আমি করাবো। প্রথমে এখানে আছে তোমার 2003ও আছে, ঠিক আছে, আর 6ও দুটো আছে, S1 একটা S2। এখানে আবার একটা 15 সাল হবে। এতগুলো কোশ্চেন দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে 11টা কোশ্চেন করাবো তোমাকে, 11টা কোশ্চেনে পুরো একদম ভালোভাবে করে নাও, তাহলে দেখবো অনেকটা হেল্প হয়ে যাবে এবং পুরো আইডিয়া হয়ে যাবে কী পড়বো আর কী ছাড়বো। তারপরে তো আমি তোমাদের পড়াবো একটা স্ট্যাটিক জিকে থেকে শুরু করে, যেন টেবিল করে পড়াবো, যেন মনে থাকে, ডে থেকে শুরু করে সব। ঠিক আছে, নেক্সট টাইম আবার দেখা হবে। এনজয় করো পুজোতে। থ্যাংক ইউ।